সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। তুমি কি জানো তোমার ফ্রেন্ড কিরকম? কিরকম? 1 নম্বরের 12 ভাতারি। আপনি নাওয়া খাওয়া বাদ দিয়ে ওর পেছনে পড়ে আছেন কেন? আর যে গুরুত্ব দিল না তার কথা। তোমার এই 12 ভাতারির ফ্রেন্ড 2 ঘন্টায় 5টা গার্লফ্রেন্ডের সাথে দেখা করেছে। কি বলছেন কি? আর যে মনে মনে খুশি হলো। তার মানে সানা জানে না, সে দাম্ভিক স্বরেই বলে ওঠে, বিশেষ হয়নি তো? আমি তো আগেই বলেছি এসব ছেলে একদম ভালো না। আরে রাখেন আপনার ভালো ছেলে। আমি ভাবছি এতটা অবনতি হলো কি করে ওর। অবনতি? অবনতিই তো। আগে মিনিটে 5টাকে পিটিয়ে ফেলতো, আর এখন 2 ঘন্টায়। আহারে, ছেলেটা দিন দিন ভালো হয়ে যাচ্ছে। আর যে চোখ বেরিয়ে আসার উপক্রম। ভালো যাচ্ছে মানে? ওর মধ্যে 12 ভাতারির সাথে তোমার কোনো বন্ধুত্ব থাকবে না। 1 সেকেন্ড, কোথাও তুমি এমন ছিল না তো? সানার মাথায় মুহূর্তে দুষ্ট বুদ্ধি এলো। একটু নাচানো যাক একে। চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে বলল। আরে বাহ, আপনি কি করে বুঝলেন? আর যে শান্ত মস্তিষ্কটা মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে। আর ইউ সিরিয়াস? একদম। ইউ নো হোয়াট, কলেজে থাকতে ও ছেলে পটাতে আর আমি মেয়ে পটাতাম। ধুর, আই মিন ও মেয়ে পটাতো আর আমি ছেলে পটাতাম। তোমার এক্স বয়ফ্রেন্ড ছিল কয়টা? কেন? যাতে আমি ওদের খুন করতে পারি। সানা কিছু মুহূর্ত চুপ করে থাকলো। আর যে মনে মনে একটু খুশি হলো। যাক, সানা এমন মেয়ে নয়। একটু পর সানাকে ভাবতে দেখে বলে ওঠে। আমি জানতাম তুমি এমন কখনোই হবে না। সানার ভাবনার মধ্যে ডিস্টার্ব হতেই সে আর্যের দিকে বিরক্তিসূচক দৃষ্টিতে তাকায়। কি করছেন কি? আপনার জন্য আমার গুনতে ভুল হয়ে গিয়েছে। গুনতে ভুল হয়ে গেছে মানে? সত্যি কি তোমার বয়ফ্রেন্ড ছিল? দেখুন, এখন তো সবগুলো মনে পড়ছে না, জাস্ট 120টা মনে পড়েছে। আর যে চোখ কপালে, হাতের শিরা টান টান, কণ্ঠে বিস্ময়। 120? হ্যাঁ, বাট আমি সবার প্রতি ক্রাশ খাইনি। শুধুমাত্র 50 জনের উপরেই ক্রাশ খেয়েছিলাম আমি। আর যে নিজের চোখ মুখ শক্ত করে সানার দিকে এগিয়ে যায়। আচ্ছা তাই নাকি? 50 জন ক্রাশ? দেখুন, ক্রাশ মানে সিরিয়াস নয়। আমি সিরিয়াস ছিলাম মাত্র 30 জনের প্রতি। আর যে থেমে যাওয়া পা আবারও চলতে শুরু করলো। সানা আর একটু পিছিয়ে গেল। আরে আমি 30 জনের প্রতি সিরিয়াস থাকলেও মন থেকে মাত্র 10 জনকেই বিয়ে করতে চেয়েছিলাম। আর যে এবার আর নিজেকে আটকাতে পারে না। সে এক টানে সানার গ্রীবাদেশে টান দিয়ে নিজের মুখের সামনে নিয়ে আসে। সানা একটা শুকনো ঢোক গিলে বলতে শুরু করে। দেখুন, 10 জনকে বিয়ে করতে চাইলেও বিয়ে তো তার সাথেই হয়েছে যাকে আমি বিয়ে করতে চাইনি। সানার বলা কথাগুলো যদিও মজার ছলে ছিল, কিন্তু আর্যের কাছে সেগুলো ছিল বিষের মতন। তারা দুজন এখনও দাঁড়িয়ে। আর্যে প্রথমে কিছু বলে না, নীরবতাটাই যেন তার রাগের ভাষা। চোখ দুটো অস্বাভাবিক স্থির, অথচ সেই স্থিরতার ভেতর জমে আছে বিস্ফোরণের সব উপকরণ। পরের মুহূর্তেই সে এক ধাপ এগিয়ে এসে দূরত্বটা ভেঙে ফেলে। এক টানে সানাকে কাছে টেনে নেয়। আঙুলগুলো শক্ত হয়ে চেপে বসে সানার ঘাড়ে। সেই চাপে না কোনো আঘাত আর না কোনো আদর। এটা একেবারে খাঁটি দখলদারির ভাষা। তার নিঃশ্বাস সানার খুব কাছে। রাগে থরথর করছে পুরো শরীর। হঠাৎই আর যে কোনো আগমনী বার্তা ছাড়াই সানার গ্রীবাদেশে এক আগ্রাসনী কামড় বসায়, যার জন্য রমণী মোটেও প্রস্তুত ছিল না। ব্যথায় আঁতকে ওঠে সানা, ঘর কাঁপিয়ে চিৎকার দিয়ে ওঠে। আহ! সাথে নিজের 2 হাত দিয়ে ধাক্কা দিল সামনের বলিষ্ঠ মানবকে, কিন্তু সরাতে পারল না একটুও। অন্যদিকে আর যে নিজেকে এক প্রকার সামলাতে না পেরেই নিজের রাগের একাংশ চাপাচ্ছে রমণীর ওপর। হঠাৎ দাঁতে নোনতা স্বাদ অনুভব হতেই ছেড়ে দিয়ে সানার দিকে তাকায়। নজরে আসে সামনের মানবের চোখের কোণ চিকচিক করছে। আর্যের হাতের বাঁধন একটু আলগা হতে সানা তার বুকে জোরে ধাক্কা মারে। কুত্তা! বিপরীত পাশের মানবের চোখে মুখে কোনো অপরাধ বোধ নেই। সে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে। তার মনে হচ্ছে এমন আরও 4-5টা কামড় দিলে রাগ একটু কমতো। সে কিছু না বলে চলে যায়। এদিকে সানা দৌড়ে আয়নার সামনে দাঁড়ায়। ঘাড় বাঁকাতেই চোখে পড়ে কেমন দাঁত বসে সাথে থাকা হালকা রক্ত বেরিয়ে পড়ছে। মুহূর্তে জায়গাটা লাল হয়ে ওঠে। সানা দাঁতে দাঁত পিষে কতক্ষণ গালি ছুড়ল আর্যের দিকে। অ্যান্টিসেপটিক লাগিয়ে আবারও বসে পড়ে ডিজাইন করতে। জিম ঘরটা কাচে ঘেরা, কিন্তু ভেতরের কথাগুলো কাচের বাইরে যাওয়ার অনুমতি পায় না। লোহার গন্ধ, ঘামের তাপ আর মেশিনের একটানা শব্দ সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। আর যে বেঞ্চ প্রেসে শুয়ে বারবেল ধীরে নামায়, কাইলিন ডাম্বেল কার্ল করছে।
তার চোখে আয়নায়। বস, ইতালি থেকে মাল পাঠানোর জন্য চাপ দিচ্ছি। বারবেল আবারও ওপরে ওঠে। লোহার সাথে লোহার ঘর্ষণে একটা মৃদু শব্দ হয়। আর্যের কণ্ঠ গম্ভীর। ওদের ক্লিয়ার করে বলে দাও, আর যে কারো হুমকিতে নিজের মতো পরিবর্তন করে না। বস, লেডি কাইলিনের বাক্য সম্পন্ন করার আগেই শোনা গেল অন্য পাশের রুক্ষ গম্ভীর কণ্ঠস্বর। ওটা আমি দেখে নেব। কাইলিন হাত বদলায়, পেশিতে টান, কণ্ঠে নয়। কিছু মুহূর্ত চুপ থেকে কিছু ভেবে আবারও বলে ওঠে, নামটা? আর যে বারটার আগে রেখে বসে পড়ে। ঘাম তার কপাল বেয়ে নেমে, কিন্তু চোখে কোনো ক্লান্তি নেই। নাম উচ্চারণ করার দরকার নেই, ভয়টাই যথেষ্ট। আর যে তোয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বলে ওঠে, নাও ইটস মাই টার্ন টু প্লে। এক মুহূর্ত থেমে থাকে মেশিনের শব্দ, আর যে ঠোঁটের কোণে বিকৃত হাসি। তারপর আবারও শুরু। কাইলিন ট্রেডমিলে উঠে গতি বাড়ায়। অ্যালার্মের কর্কশ শব্দে সানার ঘুম ভাঙতেই তার চোখ পড়ে ঘড়ির দিকে। পিলে চমকে লাফিয়ে উঠে বসে। হিস, কত দেরি হয়ে গেছে! কালকে রাতেই ঘুমাতে দেরি হয়েছে। সানা তড়িঘড়ি করে রেডি হয়ে নেয়। আয়নাতে চোখ পড়তেই নজরে আসে আর্যের দেয়া কাল রাতের দাগটা। কেমন লাভ বাইটের মতন জল করছে। কালো হয়ে ছোপ পড়ে গিয়েছে জায়গাটাতে। আনমনেই সানের হাত সেখানে চলে যায়। অজান্তে ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চেলতে হাসি। অস্ফুট স্বরে মুখ থেকে বের হয়, পাগল হয়ে গিয়েছে এই রণবীর। পর মুহূর্তে চোখ মুখ কুচকে নিয়ে মাথা ঝাড়া দিয়ে সব চিন্তা ছেড়ে ফেলে। বিড়বিড় করে আওড়ায়, যাওরা কুত্তা, তোকে আমি সময় মতো দেখে নিব। সানা একটা স্কার্ফ দিয়ে ভালো মতো গলায় পেঁচিয়ে নেয়। এটা যদি আবার রেসিপি দেখে, তার মজা ওড়াতে ছাড়বে না। সানা নাস্তা করে পার্কিংয়ে চলে যায়। এসিপি তাকে কল করে বলেছে সেই বিল্ডিংয়ে শিফট হয়েছে। আর যে অফিসের জন্য রেডি হয়ে নিচে আসে, তার গায়ে জড়ানো টম ফোর্ডের মিডনাইট ব্ল্যাক টেইলার্ড স্যুট, ভেতরের শার্টটি ডিওর মসিয়ের ক্রিপস অফ হোয়াইট, সাথে সালভাটোরে ফেরাগামোট ডিপ চারকোল কালো সিল্ক টাই। কবজিতে রোল্যাক্স ডেটের হোয়াইট গোল্ড রঙের ঘড়িটা বেশ মানিয়েছে। জুতো জোড়া ক্রিশ্চিয়ান লুবুটার ব্ল্যাক লেদার ড্রেস শু। চুলে হালকা ওয়েট লুক। তার চারিদিক ভরে উঠেছে কফি উডের সাথে ভ্যানিলার ঘ্রাণে। সে নিচে এসে সানার কথা জিজ্ঞেস করতে মিসেস আয়েশা তাকে জানায় সানা চলে গেছে। এটা শুনে সে ব্রেকফাস্ট করা ছাড়াই বেরিয়ে পড়ে। লিফট 6 তলায় নামতেই থেমে যায়। আর যে মনে মনে ভাবে, এই লিফট তো শুধুমাত্র তার ফ্ল্যাটের জন্য বুক করা, তাহলে। কিন্তু দরজা খুলতেই তার চোখ মুখ শক্ত হয়ে এলো। হাত মুষ্টিবদ্ধ করে নিল সামনের মানবকে দেখে। এসিপিও নিজেকে আজ মনে মনে প্রস্তুত করে নিয়েছে, সে আর অপমান সহ্য করবে না, আর না কাউকে ছাড়বে। তারও প্রেস্টিজ নামক কিছু আছে। লিফট বন্ধ হয়ে যায়। আজের কণ্ঠ একরাশ বিরক্তি নিয়ে বলে ওঠে, তুমি 12 ভাতারে কি এখন আমাদের পেছন পেছন এখানে এসছো? এসিপির কপালে ভাঁজ পড়ে। দেখুন মিস্টার জওয়ান, এটা আমারও বাড়ি। এসিপির কণ্ঠে নিজের নামের উপধি শুনে আজের রাগ সারা শরীরে ছড়িয়ে পড়ে। তুই যাও না, কাকে বললে? আর যে নিজের স্যুটের হাতা গুটিয়ে এসিপির দিকে তেড়ে আসবে, এমন সময় লিফট গ্রাউন্ড ফ্লোরে এসে খুলে যায়। এসিপি আর্যের হাতের নিচ দিয়ে এক ছুটে বেরিয়ে আসে। আর্যও পেছন পেছন আসে। এসিপি পার্কিং লটে আসতেই নজরে আসে সানা গাড়ির মিররে তাকিয়ে নিজের লিপস্টিক ঠিক করছে। এসিপি এক ছুটে যায় সেই দিকে। পেস্ট্রি, দেখ তোর জামাই আমাকে 12 ভাতারি বলেছে। পেছন থেকে আর্যে গর্জে ওঠে, তোমার এই 12 ভাতের ফ্রেন্ড আমাকে যাওয়ারা বলেছে। সানা এদের পাত্তা দিল না। আগে ওর লিপস্টিক ঠিক হতে হবে, পরে কথা। ওর মতে লিপস্টিক পেহলে দুনিয়া যায় ভাড় মে। আর্যের কিছু মনে পড়তে ভ্রু গুছিয়ে এক টানে সানার পাশ থেকে এসিপিকে সরিয়ে আনে। কণ্ঠে রুক্ষতা বজায় রেখে বলে ওঠে, তুমি 12 ভাতারি? তুমি কাকে পেস্ট্রি বললে? সানা আমার পেস্ট্রি, আর আমি ওর বেস্টি। সহ্য হলো না আর্যের, চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, আর একবার ওকে পেস্ট্রি বলে দেখ। 100 বার বলবো, আপনি আমার কি কচু ছিড়বেন। আর্যে নিজের স্যুটের হাতা গোটাতে গোটাতে বলে, খুন করলে আর কচু ছিঁড়তে হবে না তোর। এই বলে আর্যে এগিয়ে যায়। এসিপি এটা দেখে দৌড় লাগায় উল্টো ঘুরে, চিৎকার দিয়ে বলে ওঠে, দেখ কটকটি, কেমন সন্ত্রাসীকে বিয়ে করেছিস, লাইভে হুমকি দিচ্ছে। আর্যও ছুট লাগায় এসিপির পেছনে। আজই ছেলেকে মেরেই ফেলবে।
কোনো সন্দেহ নেই সানার মাত্র লিপস্টিক দেওয়া শেষ হয়েছে। এমন মুহূর্তে আয়ানও এসেছে, কিন্তু সামনের দৃশ্য দেখে তার চোখ কপালে। আরজেকে এভাবে দেখবে তার কল্পনাতেও নেই। আরজের মতন লোক একটা বাচ্চা ছেলের পেছনে পড়ে আছে। এগিয়ে যায় সানার দিকে। ম্যাম, কি হচ্ছে এখানে? সানা তাদের দিকে বিরক্তিসূচক দৃষ্টি নিক্ষেপ করে বলে। লাইফ টম এন্ড জেরি। আয়ান একটু দুঃখ প্রকাশ করে। আহারে, পুরুষ তুমি যতই ক্ষমতাবান হও না কেন, বিয়ে করলেই তোমার সানডে মন্ডে ক্লোজ। আয়ান এগিয়ে যায় আরজের দিকে। স্যার, প্রেস আর মিডিয়ার লোক অপেক্ষা করছে আপনার জন্য। লেডি অলরেডি 5 বারের উপরে কল দিয়েছে। প্লিজ স্যার, চলুন। আরজে থেমে যায়। অদূরে এসিপি হাত দিয়ে নিজের হাঁটুতে ভর দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। এই সাত সকালে কি দৌড়টাই না করিয়েছে এই জাউরা তাকে। আরজে নিজের স্যুট ঠিক করে চলে এলো সানার কাছে। না, ব্যাস, আরজে সানাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে একটানে ওকে কোলে নিয়ে নিজের গাড়ির ফ্রন্ট সিটের দরজা খুলে ভেতরে ছুঁড়ে ফেলে দেয়। সানা ঘটনার দ্রুততা উপলব্ধি করতে পারল না। রমণী বুঝতে পেরেই বাইরে আসার জন্য দরজা খোলার আগেই আরজে ড্রাইভিং সিটের দরজা খুলে বসে গাড়ি লক করে দেয়। সানা গাড়ির দরজা ধরে টানাটানি করে চিৎকার দিয়ে তার দিকে গালি ছুড়তে থাকে। আরজে একটা টেপ বের করে ওর হাতে এবং মুখে লাগিয়ে দেয়। সানা শূন্য দৃষ্টিতে তাকায় আরজের দিকে, যে এই মুহূর্তে রাগে লাল হওয়া মুখ নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে যাচ্ছে। পেছনে ফেলে যায় দুটো অবাক করা চাহনি। এসিপির কি হয়েছে বোধগম্য হতে সে আয়নের দিকে তাকায়। এই সানডে মানডে এটা কি হলো? সানডে মানডে ওয়ালা রোমান্স হয়েছে। পরপরই এসিপির কণ্ঠ ভেসে এলো। ভেবেছিলাম সাধারণ জাউরা, কিন্তু এত প্রফেশনাল জাউরা। শালা ভাব এমন যেন আমি এর বউকে নিয়ে পালাচ্ছি। আরজে সানাকে গিনিতে নামিয়ে চলে যায়। সানা খ্যাপা সিংহের মতো এক ঝাঁক গালি ছুড়ে আরজের দিকে। সে গিনিতে প্রবেশ করার সাথে সাথে তার কানে ভেসে আসে কিছু কানাঘোষা। সানা নিজের কেবিনে বসার 10 মিনিট পর এসিপি আসে। সানা ডেস্কের ওপর বসে আরজেকে ইচ্ছা মতো গালি দেয়। কিছুক্ষণ পরেই তাদের এক সহকর্মী রত্না সানার কেবিনে আসে। সারহাদ তাকে সানার আন্ডারে কাজ করতে রেখেছে। ম্যাডাম জানেন, কালকে না 10 তলায় একটা খুন হয়েছে। এসিপি সানার চোখ কপালে। দুজনে একসাথে লাফিয়ে উঠে বলে, কি? কি? আপনারা দুজনে এখনো জানেন না? পুরো অফিস জানে। সানা আর এসিপি দুজনে একসাথে মাথা দুদিকে নাড়িয়ে না বোঝায়। রত্না আতঙ্কের সাথে বলে ওঠে, কি বিশ্রীভাবে খুন করেছে ওকে। আজ সকালেই ক্লিনার ওর লাশ পেয়েছে, কিন্তু লাশের গায়ে না এক ফোঁটাও রক্ত ছিল না। সানা একটা শুকনো ঢোক গেলে, তার কণ্ঠে বিস্ময়। কি বলছো কি? হ্যাঁ, আমার কাছে একটা ছবিও আছে, আমি লুকিয়ে তুলেছি, আপনাকে দেখাচ্ছি ম্যাডাম। এই বলে রত্না নিজের ফোন বের করে ছেলেটির ছবি দেখায়। ছবিতে দেখা যাচ্ছে ছেলেটাকে কেমন নৃশংসভাবে খুন করা হয়েছে। ডান হাতটাকে পুরো থেতলে দেওয়া হয়েছে। হাতে একটা নখও নেই, মনে হচ্ছে কেউ টেনে তুলে নিয়েছে, সাথে চোখ দুটো কোটর থেকে বের করে নিয়েছে। সারা শরীর রক্তশূন্য হয়ে সাদা হয়ে গিয়েছে। মুখ হালকা হালকা চেনা যাচ্ছে, এমন মনে হচ্ছে কেউ ভারী কিছু দিয়ে মুখ বরাবর আঘাত করেছে। কি ভয়ঙ্কর দেখাচ্ছে তা! ছবি দেখে এসিপি আর সানা দুজনের দৃষ্টি মিলিত হয়। চোখের ইশারায় কিছু বলে। সানা গলা খাকারি দিয়ে রত্নাকে বলে, রত্না, তুমি ফ্যাক্টরি থেকে নতুন ড্রেসগুলো বের করো, আমি আসছি। রত্না চলে যায়। এসিপি তাড়াতাড়ি ডেস্ক থেকে নেমে ফিসফিস করে বলে, এই সানা, এই ছেলেটা তো ওই ক্যান্টিনের ছেলেটা যে তোকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিল কালকে, যার জন্য আমি ওকে 4-5টা ঘুষিও দিয়েছিলাম। হ্যাঁ, আমারও তাই মনে হয়েছিল, কিন্তু একে খুন কে করেছে, তাও এত নৃশংসভাবে? আমি তো নিচে শুনেছি খুনের তদন্ত করতে নাকি দেশের সবচেয়ে বিখ্যাত সিআইডি অফিসে এসিপি তালহা আদিল আসছে। সানা অফিসের জন্য রেডি হয়ে নিচে নামতেই দেখে রওনাক দাঁড়িয়ে। মুহূর্তে সানার মাথায় দুষ্টবুদ্ধি আসে। সে রওনাকের দিকে এগিয়ে 2 হাত ক্যামেরা ধরার ভঙ্গিতে উঁচিয়ে বলে ওঠে, হাইট একদম পারফেক্ট, নাক কারও পারফেক্ট, চোখ নাউজুবিল্লাহ, বাট কালার মাশাআল্লাহ, আর চেহারা একদম ম্যাচিং। বাহ 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 বাহ। রওনাক বুঝল না। কিসের জন্য ম্যাম? ডঙ্কার 2.0, আই গেট ইট। ডঙ্কার? এটা কে? আপনি কিরণমালা দেখেননি? ওখানে যে ডঙ্কার ছিল একদম আপনার মতো,
ভাবছি কিরণমালা সিজন 2 বেরোলে আপনাকে আমি ডঙ্কারের অডিশনের জন্য সিলেক্ট করব। দাঁড়ান, আমি আপনাকে একটা ছবি দেখাই। রওনাক ছবি দেখেই তার চোখ বেরিয়ে আসার উপক্রম। এটা আমি? না, আপনার যমজ ভাই। রওনাক অসহায় চোখে সানার দিকে তাকিয়ে রইল। সিআইডি অফিসার এসিপি তালহা আদিল গিনির কাছে ঘেরা গ্র্যান্ড লবিতে মাত্র পা রেখেছে। তার নামটা সবার মুখে উচ্চারিত হয় নিচু স্বরে ফিসফিস করে, কারণ কিছু নাম চিৎকারে নয়, নীরবতায় ভয় ছড়ায়। লম্বা সুঠামদেহী চওড়া কাঁধ ও চলনে স্পষ্ট সামরিক শৃঙ্খলা, চোয়ালের রেখা কঠিন, চোখ দুটো স্থির, যেন সেখানে সহানুভূতি কম, বিশ্লেষণ বেশি। তার ক্যারিয়ারে এমন কোনো কেস নেই যেটা অমীমাংসিত রয়ে গেছে, কারণ তালহা বিশ্বাস করে অপরাধ নিখুঁত হয় না, মানুষই ভুল করে, আর ভুল চায় তার প্রবেশদ্বার। অফিসে তার পোশাক সাদামাটা পরিষ্কার শার্ট, গাঢ় রঙের প্যান্ট, কাঁধে দায়িত্বের ভার। তার হাতে বন্দুক ধরা মানে কারো ভবিষ্যৎ বদলে যাওয়া। বয়স 32 পেরোলেও নিজের অধিক পরিশ্রম ও পেটানো বডির জন্য তা বোঝার কোনো উপায় নেই। তার সাথে রয়েছে আরও 2 জন অফিসার। একজনের বয়স 27-এর কাছাকাছি, শুভ্ররঙা দিহান সরকার। অপরজন 42-এর কোঠায় থাকা আবু মুসা, তালহার 2 বিশ্বস্ত সঙ্গী তারা। তালহা প্রথমেই নিজের তীক্ষ্ণ চোখে চারপাশ ভালো মতো পর্যবেক্ষণ করে নিল। তার সামনেই রাখা আকাশের ডেড বডি, যেটাকে সে 2 বার পর্যবেক্ষণ করে দেখেছে। দৃষ্টি ফেলল দিহানের ওপর। মনে হচ্ছে একে 6টা থেকে 8টার মধ্যে খুন করা হয়েছে। আবু বা দিহান কেউই অবাক হয় না, কারণ তারা দুজনেই অবগত তালহার অভিজ্ঞতা সম্পর্কে। সে নিজের 8 বছরের কর্মজীবনে এত ক্যাস হ্যান্ডেল করেছে যে এখন ডেড বডি দেখলেই এর প্রাথমিক ডিটেলস বলে দিতে পারে। ভেসে এলো আবারও সেই গম্ভীর পুরুষালী স্বর। দিহান, সিসিটিভি ফুটেজ নিয়ে আসো। দিহান ওকে স্যার বলে চলে যায়। ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক জ্বলে উঠছে, ঠিক যেন আলো দিয়েই একজন মানুষকে ধুয়ে ফেলা যায়। সোফিয়া জাওয়ান সেই আলোর সামনে দাঁড়িয়ে, মুখে মৃদু হাসি, চোখে অদ্ভুত শান্তি, যা শুধু অভ্যাসে পরিণত হওয়া মানুষই ধারণ করতে পারে। তার পরনে অফ হোয়াইট সিল্কের শাড়ি, ধার জুড়ে সূক্ষ্ম রূপালী কাজ, অতি সংযত, অতি ভদ্র। চুল পেছনে গোছানো, একটু এলোমেলো নয়, কানে ঝুলছে মুক্তোর দুল। প্রেসের লোকেরা তার থেকে একের পর এক প্রশ্ন ছুটছে ওই দিনের আগুন লাগার সম্পর্কে। প্রেসের সামনে দাঁড়িয়ে তিনি হাত জোর করেন, একটি সামাজিক ভদ্রতার ভঙ্গি। কিন্তু যারা কাছ থেকে দেখেছে তারা জানে এই হাত দিয়েই অনেক জীবন কিভাবে থামিয়ে দেওয়া হয়েছে। সোফিয়া জামান নরম স্বরে বলে ওঠেন, দেখুন, আপনারা শান্ত হন, আমি একে একে সবার প্রশ্নের জবাব দিব। তার কণ্ঠে কোনো কাঁপুনি নেই। এক সাংবাদিক সাহস করে প্রশ্ন ছড়ে, মিসেস সুফিয়া, আপনি বলতে চাইছেন আগুনটা আপনাদের ভুলের জন্য হয়নি? সোফিয়ার হাসি বদলায় না, শুধু চোখ দুটো এক মুহূর্তের জন্য ক্যামেরার লেন্সের ভেতর ঢুকে পড়ে, ঠিক যেমন নিশানা নেওয়া হয়। সোফিয়া ভিতরে আগ্নেয়গিরির মতন ফাটলেও উপরে সম্পূর্ণ স্থির পাহাড়, সারা মুখে মেকি মমতাময়ী হাসি। আমরা সব সময় সকল রকম সতর্কতা অবলম্বন করি, কারণ আমার কাছে মানুষের জীবন সবচেয়ে দামি। এই একটি বাক্যে তিনি প্রশ্নটাকে ভদ্রভাবে কবর দিয়ে দেন, কিন্তু পরপরই আরও একজন বলে ওঠে, এতগুলো মানুষের জীবন চলে গিয়েছে, তার ক্ষতিপূরণ? সাংবাদিকের কথা সম্পূর্ণ করার আগেই মুসাব মুখ খোলে, লেডি, ওদের ফ্যামিলিকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়েছে। সোফিয়া মুসাবকে চোখ দিয়ে কিছু ইশারা করতে মুসাব তাকে আশ্বস্ত করে। ফোন হাতে মুসাব কাউকে মেসেজ পাঠায়, সাথে সাথে একজন সাংবাদিক দাঁড়িয়ে যায়। ম্যাম, আমরা জানতে পেরেছি কিছুদিন আগে আপনি 50 কোটি টাকা বস্তির লোকেদের জন্য দান করেছেন। সোফিয়ার মুখের হাসি চওড়া হলো। দেখুন, আমি দান গোপনে করতে বিশ্বাসী। ম্যাম, আপনার মতো মহৎ মানুষদের দ্বারাই আমাদের সমাজে পরিবর্তন আসবে। ফ্ল্যাশ আবারও জ্বলে ওঠে। মানুষ দেখে একজন দয়ালু নারীকে, একজন সম্মানিত মাকে, একজন সমাজসেবী মুখ। কেউ দেখে না এই আলোর নিচে কি একটা ছায়া দাঁড়িয়ে আছে, যার নাম নেই কিন্তু নির্দেশ আছে। কিছুক্ষণ আগেও যে প্রেস সোফিয়াকে বদনাম করতে চেয়েছিল, এখন তারাই তার প্রশংসায় পঞ্চমুখ। এর মধ্যে প্রবেশ করে আরজে। তাৎক্ষণিক সকল ক্যামেরা ফ্ল্যাশ ওর উপর পড়ে, চারিদিক থেকে ঘিরে ফেলে ওকে। 10-12 জন বডিগার্ড আরজেকে সেফলি ভিড়ের মধ্য থেকে নিয়ে আসে।
আর যে বুঝতেই তার দিকে আসে নানা রকম প্রশ্নের ঝুড়ি। তার মধ্যে সবচেয়ে কমন প্রশ্ন তার ইনফিনিটি লাভ মুভি কবে রিলিজ হবে। তার ভক্তকুলরা তার অধীর অপেক্ষায়। আর যে একবার চারিদিক তাকায়, পরপর নিজের গম্ভীরতা বজায় রেখে হালকা হেসে বলে ওঠে। লং টাইম নো সি। সবাই উচ্ছ্বাসে ফেটে পড়ে। আবারও আসে আর্যের কণ্ঠস্বর। আর মাত্র 2 দিন পরে ইনফিনিটি লাভ মুভির ফার্স্ট ট্রেলার রিলিজ করা হবে জেবি প্রোডাকশন হাউসে। সেখানে আপনারা সবাই নিমন্ত্রিত। আর্যের কথাটা যেন বোম ফাটলো হলরুমে। ভক্তদের উচ্ছ্বাস ভরা ও ধ্বনিতে মুখরিত হলো চারপাশ। মুহূর্তে সবাই ভুলে গেল সেই আগুন, সেই মৃত ব্যক্তির কথা। সোফিয়া নিজের মাইক্রোফোন বন্ধ করে এগিয়ে গেল আর্যের দিকে। রণবেটা, তুমি আসতে এত লেট করলে কেন? আর্য সোফিয়াকে একটা ঠান্ডা হাসি উপহার দিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো। তোমার বোকামি দেখে হাসি আসছে মম। সোফিয়া কপালে ভাঁজ পড়ল। সে এমন জবাব আশা করেনি। তার কণ্ঠে বিস্ময়। বোকামি? হ্যাঁ, বোকামিই তো বটে। তুমি আমাকে একসাথে 50 জনকে মারতে শেখালে, অথচ কাল সানাকে মারতে মাত্র 5 জনকে পাঠালে। সোফিয়ার চোখ বড় বড় হয়ে যায়। এ বিষয়ে আর্য কীভাবে জানলো? অন্যদিকে আর্যের ঠোঁটের কোণে বিকৃত হাসি। সে হাত বাড়িয়ে সোফিয়ার সামনে থেকে পানির বোতলটা নিয়ে তাতে একটা চুমুক দিয়ে আবারও রেখে দিল সোফিয়ার সামনে। ইউ নো হোয়াট মম, তোমার মতো আমি ওদের কলিজে বের করে দেখেছি যারা আমার কলিজে হাত দিতে চেয়েছে। ট্রাস্ট মি মম, সারাটা আমি সেখানে এক ফোঁটা সাহস দেখিনি, শুধু ভয় ছাড়া। জীবন হারানোর ভয়, সাম্রাজ্য হারানোর ভয়, যে ভয় দিয়ে তুমি আমার রাজত্ব করতে শিখিয়েছ। আর্য উঠে চলে যায়। এদিকে সোফিয়ার মাথায় যেন আগুন জ্বলছে। শক্ত হাতে চেপে ধরেছে পানির বোতলটাকে। মুসাব দূর থেকে পর্যবেক্ষণ করেই বুঝতে পারে এখন কেমন তাণ্ডব লীলা হবে। ফ্ল্যাশ নিভে গেলে হলঘরটা হঠাৎই শূন্য হয়ে আসে। প্রশংসার শব্দগুলো বাতাসে ঝুলে থাকে। কিছুক্ষণ পর নিজেরাই পড়ে যায় মিথ্যার মতো। মিডিয়ার শেষ সারিতে বসে থাকা মাস্ক আর হুডির আড়ালের মানুষটি ধীরে মাথা তোলে। তার নীল চোখ দুটো শান্ত স্বাভাবিক, শান্ত যেন ভেতরের আগুন নেই, শুধু হিসাব আছে। সোফিয়া জাওয়ান যখন বিদায় নেন, মানুষ তখনও করতালি দিচ্ছে। তার ঠোঁটের কোণে এক চিলতে তার ছেলের হাসি ফুটে ওঠে। মানুষ কি সহজে ভুলে যায়? আজ আপনার নামটা আলোয় ভাসছে, কাল অন্ধকারে হারাবো। প্রশংসা উপভোগ করুন সোফিয়া জাওয়ান, কারণ সময়টা খুব অল্প আপনার সাথে, আপনার পরিবারেরও। এই নিয়ে 5 বার সিসিটিভি ফুটেজ চেক করেছে তালহা, কিন্তু সন্দেহজনিত কিছুই মিলছে না। 6টা থেকে 8টার মধ্যে 3টা গাড়ি বেরিয়েছে, যার মধ্যে একটা সাদা টয়োটা, একটা কালো কাস্টমাইজ করা বাহিরের দেশ থেকে ইম্পোর্ট করা BMW, তারপর একটা কাওয়াসাকি নিনজা H2R বাইক। সর্বশেষ 8টার দিকে সারহাতের মার্সিডিজ বেরিয়েছে। কিন্তু লিফটের সিসিটিভি চেক করতে তার নজরে আসে কালো মাস্ক পরা এক ব্যক্তি, যার চেহারা হুডি দিয়ে সম্পূর্ণ ঢাকা। দেখার কোনো অবকাশ নেই। হঠাৎ তার চোখে কিছু একটা ধরা পড়ে। দিয়ান স্টপ, 2 সেকেন্ড ব্যাক, জুম অন দেয়ার। লিফটের দরজায় জুম করতেই অজ্ঞাত ব্যক্তির চেহারার কিছুটা রিফ্লেকশন দেখা যায়। এতটাও ক্লিয়ার না, কিন্তু তার মাঝে স্পষ্ট দেখা যাচ্ছে একজোড়া ব্লু আইস। তালহা আবারও দিহানের দিকে তাকিয়ে আদেশ ছড়ে। দিহান, গাড়িগুলোর সম্পর্কে খোঁজ লাগাও। তার বাক্য সম্পন্ন করার আগে আবু বলে ওঠে। স্যার, এই কালো কাস্টমাইজ করা BMW তো এই শহরে একজনেরই আছে। স্যার, রণবীর জাওয়ান, দ্য ফেমাস অ্যাক্টর, সিঙ্গার অ্যান্ড বিজনেসম্যান। রণবীর জাওয়ান? ও এখানে কি করছে? আচ্ছা, তোমরা স্টাফদের থেকে কিছু খবর নাও, আমি শারহাত চৌধুরীর সাথে কথা বলে আসছি। মিটিং রুমে বসে আছে সানা রেসিপি। সামনে বসে আছে তাদের নিউ ফরেন ক্লায়েন্ট লিওনার। তার গায়ে জড়িয়ে আছে ইতালিয়ান ব্র্যান্ড এরম্যানেজিলটো জেনিয়ার ডিপ চারকোল গ্রে 3-পিস স্যুট। ভেতরের শার্টটি চার্লস টারউইটের আইভরি হোয়াইট টাইটি হার্মিসের ডিপ ধূসর রঙের। তার কবজিতে বাঁধা ঘড়িটি পাটেক ফিলিপ কালাট্রাভা। তার চারিদিকে ছড়িয়ে টম ফোর্ড নোয়ার এক্সট্রিম পারফিউমের ভারী গন্ধ। সারহাত তাদের সাথে আসার কথা ছিল, ওই অফিসারের জন্য আসতে পারেনি, কিন্তু এই মুহূর্তে সানার ইচ্ছা করছে সামনের বান্দার নাকশি ফাটাতে। এই আল্লাহর বান্দাকে এই নিয়ে 7 বার বুঝিয়েছে ডিজাইন, তারপর বলছে এটা কি, ওটা কি, এখানে কেন, ওখানে কেন। এবার বলেন কানের নিচে বাঁচাতে ইচ্ছা করে না? রাগে চূড়ান্ত, মুখ কিলবিল করছে গালি দেওয়ার জন্য। এসিপি বুঝতে পেরেই ফিসফিস করে বলে ওঠে, আমার মা কন্ট্রোল।
আমার কন্ট্রোল হচ্ছে না। আচ্ছা, হিন্দিতে গালি ছাড়া বেটা বুঝবে না, ইংরেজির বাচ্চা তো। সত্যি। সন্দেহ থাকলে দিয়ে দেখ। সানা নিজের নাকের পাটাতন ফুলিয়ে কোমরে হাত দিয়ে উঠে দাঁড়ালো। अबे साले कुत्ते कमीने, तेरी ऐसी की तैसी, तेरी बहन की, तुझे मेरा सांप लगेगी, तेरी सपनों कीड़े मकोड़े तुझे खा जाए, तेरा होने वाला बीवी झांसी की रानी हो जो तेरी जिंदगी को जहन्नम बना दे। সামনের মানবকে দেখে বোঝা গেল না সে বুঝতে পেরেছে কিনা। লিওনার রেসিপির দিকে তাকায়, রেসিপি মুখে মেকি হাসি টেনে বলে ওঠে, चाइनीज चाइनीज में समझा रहा है, आई मीन टॉकिंग चाइनीज। नो 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 नो, प्योर चाइनीज विथ देसी स्टाइल। সানা ফুসতে ফুসতে আবারও বলে ওঠে, ये जो ड्रेस देख रहा है ना, इसे बनाने में तेरा पिछवाड़ा फट जाएगा, दिमाग का फालूदा बन गया। फिर भी साले पूछते हैं ये क्या वो क्या, ये क्यों हुआ। साले एक और बार पूछ के देख, तुझे बाঙালি बाबर কাছে छोड़ देंगे हम, और नहीं तो साहबागी के पास। আরও কয়েকটা গালি ছুঁড়ে সানা বসে একটা দম নিল, পরপর নিজের মুখে মেকি হাসি টেনে শুধালো, डू यू अंडरस्टैंड मिसेस, आई मीन मिस्टर लियोनार। পাশে বসা রেসিপি হাততালি দিয়ে তাকে বাহবা দিচ্ছে। সাব্বাস, প্রতি ঘরে ঘরে এমন নারীর জন্ম হোক, কিন্তু আমার বউ এমন না হোক। এই বলে কখন থেকে মুখে হাত দিয়ে হেসেই চলেছে, তার হাসি থামছেই না। উঠে দাঁড়ালো লিওনার, হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিল সানার দিকে। সানা লিওনারের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকে এসিপির দিকে তাকানোর আগেই এসিপি নিজের হাতখানা বাড়িয়ে দিল। ইটস আওয়ার প্লেজার। লিওনার একটা বাঁকা হাসি দিয়ে দরজার দিকে এগিয়ে গেল। এদিকে সানা আর এসিপি মহা খুশি। এসিপি ফিস ফিস করে বলে ওঠে, ইয়ার বলতে হবে তোর গালিতে জাদু আছে রে। ব্যাটারে 7 বার বুঝালি বুঝলো না, একবার গালি দিতেই কেমন সুরসুর করে বুঝে গেল। সানা গর্ব করে বুকের পাটাতন ফুলিয়ে কিছু বলবে তার আগেই পেছন থেকে এলো গম্ভীর পুরুষালী স্বর, By the way, my real name is Ibn Mirza. সানা আর রেসিপি দুজনে ভ্রু কুচকে তাকালো। তারা কিছু বলবে তার আগেই তাদের কথা কেটে আবারও বলে ওঠে ইবন। मैं हिंदुस्तान से हूँ। मुझे आपकी डिज़ाइन से ज़्यादा आपकी गालियाँ पसंद आईं मिस झांसी की रानी। ओप्स, आई मीन मिस सिमरन। সানার অবস্থা বেহাল। এবার ইবন মির্জা এসিপির দিকে তাকিয়ে কিছু বলার আগে এসিপি নিজের 2 হাত উঁচিয়ে বলে ওঠে, मैं नहीं जानता इस औरत को, ऊपर वाले को अच्छी तरीके से मालूम है, इसको मैं बिल्कुल नहीं जानता। आप चाहे तो ऊपर जाके ऊपर वाले से पूछ लीजिए, मैं इसको बिल्कुल नहीं जानता। ইবন ঠোঁট কামড়ে হেসে কালো চশমাখানা চোখে লাগিয়ে চলে গেল। ইবন যেতেই সানা এসিপিকে ধুমধাম 3-4টে লাগিয়ে দিল। শালা, তোর কথায় আমি একে হিন্দিতে গালি দিয়েছি, তুই বলে তো আমি চাইনিজে দিলে কিছুই বুঝতো না। তুই চাইনিজ বলতে পারিস? আরে না পারলেও চাং চুং মুং মাং বলে নিজের রাগ মেটাতে তো পারতাম। এখন কি হলো, ব্যাটা ছিল হিন্দুস্তানের আর আমি গালি দিলাম হিন্দিতে। সানা হাই হতাশ শেষে বলে উঠল, আচ্ছা এসপি, আমার রেসপেক্ট কতটা ড্যামেজ হয়েছে রে? কতটা না বল, পুরো ড্যামেজ হয়ে গেছে, পুরোটা। এসিপি সানা আর অফিসে থাকলো না। যে কাণ্ড ঘটিয়েছে কিছু না বলেই তারা বেরিয়ে পড়ে। আজকে আর অফিসে থাকার কোনো মোজ নেই, এত বড় অপমান হয়েছে। সানা পার্কিং লটে এসেও এসিপির দোষ দিচ্ছে, যা হয়েছে তার জন্য এসিপি সম্পূর্ণ দায়ী। কিন্তু এসিপি মানতে নারাজ। তার মতে সে বললেই কি শুনতে হবে নাকি? ভালো কাজের উপদেশ তো কোনোদিনও শোনে না। তাহলে এই পর্যায়ে সানা পুরো ক্ষেপে গিয়েছে। কোনো আগমনী বার্তা ছাড়াই এসিপিকে কয়েকটা লাগিয়েও দিয়েছে। এমন সময় পেছন থেকে একটা গাড়ি ফুল স্পিডে ধুম করে এসে থামে তাদের সামনে। এসিপি আর সানা দুদিকে ছিটকে পড়ে। এসিপি উঠেই খেকিয়ে ওঠে, আবে কোন কানার হাতে গাড়ি চলে গেছে রে? দুইটা জল জ্যান্ত মানুষকে দেখে না, এর তো চোখে 36 ডিগ্রি পাওয়ারের চশমা লাগানো উচিত। কিন্তু ঘাড় বাঁকিয়ে দেখতেই নজরে আসে আর যে কেমন তার দিকে খেয়ে ফেলা দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে এসিপি মনে মনে ভাবছে, আগে আমার পেছনে সারাক্ষণ মামা সিসিটিভির মতো লেগে থাকতো, আর এখন এই জাউরা এমনভাবে তাকাচ্ছে যেন আমাকে মশলা ছাড়াই ভেজে খেয়ে ফেলবে। আর যে কিছু না বলে সানার দিকে এগিয়ে যায়। সে এখনও নিচে পড়ে আছে। ওকে এক টান দিয়ে উঠিয়ে পকেট থেকে রুমাল বের করে ওর হাত ঘষতে থাকে, এমনভাবে জোরে জোরে ঘষছে যেন কোনো ভয়ঙ্কর ময়লা লেগে আছে। সানা হতবাক দৃষ্টিতে তাকিয়ে
সে মূলত বুঝতেই পারছে না এখানে কি থেকে কি হয়ে গেল আর এ কোথা থেকে টপকালো। আর যে সানার হাত মোছার পর রুমালটা এসিপির মুখের দিকে ছুঁড়ে ফেলে দেয়। তারপর কিছু না বলে সানাকে কোলে নিয়ে গাড়িতে তুলে চলে যায়। এদিকে এসিপি এত বড় অপমান সহ্য করতে পারেনি, সে খেকিয়ে ওঠে। अबे আমি দিনে 3 বার ওয়াশরুমে দিয়ে হাত ধুয়ে গোসল করি না মানে করি, মূত্র বিসর্জনের আগে 4 বার হাত ধুই, আর তুই আমার শালা অ্যাসহোল জাউড়া। এসিপি গালি দিতে থাকে। এমন সময় পেছন থেকে আসে খুস্তিল ফারুকের কণ্ঠ। সি 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 সি, তোমার মুখের ভাষা কি সিরি। এসিপি হতবম্ব, এমন সময় আসতে হলো একে। বাড়িতে তো তাকে সিসিটিভি ক্যামেরার মতন আটকে রাখতো, এখন কি অফিসেও শান্তি দেবে না নাকি? জীবনটা তার বেদনায় ভরা। তার ভাবনার মধ্যে ভেসে এলো আবারও খুস্তিলের কণ্ঠস্বর। তোমার মতো আওয়ারেগিরি করা বেয়াদব ছেলের কাছে আমি মেয়ে দেব না। চলে গেলেন তিনি। এসিপি রাগে গিজগিজ করতে করতে চিৎকার করে ওঠে। আপনাকে মেয়ে দিতে হবে না, সময় হলে আমি নিজে উঠিয়ে নিয়ে আসব। আমার তো মনে হচ্ছে পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে 400 কোটি মানুষ আমার পেছনে পড়ে আছে। ऊपर वाले और कोई बाकी है मेरे पीछे लगवा दीजिए। তার কথার মধ্যেই তাকে পেছন থেকে ডেকে ওঠে। এক্সকিউজ মি দিহান কখন থেকে আবুর পেছনে পড়ে আছে। স্যার, আপনার শালি আমাকে দিয়ে দেন না স্যার। আবুর পরিষ্কার জবাব। তুই দিনে 50 বার বললেও আমি দিব না। স্যার, 51 বার বললে দিয়ে দেবেন? তুই দিনে 151 বার বললেও দিব না। স্যার, 152 বার বললে দিবেন? আমি মরে গেলেও দিব না। স্যার, তাহলে আপনি মারা যাওয়ার পর আমি বিয়ে করতে পারবো আপনার শালিকে? আবু নিজের নাকের পাটাতন ফুলিয়ে তার দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল। শালা পশু কোথাকার, তুই আমাকে তোর শালি না দিলে আমি তোর সংসারে আগুন জ্বালাবো এক্ষুনি। গিনির 8তম ফ্লোর। সারহাদের কেবিনটা কাছে ঘেরা, ভেতরে আলো আছে কিন্তু উষ্ণতা নেই। শহরের আলো জানালা ভেদ করে ঢুকছে, ঠিক যেমন ঢুকছে একটা খুনের গন্ধ যেটা ধুয়ে ফেললেও যায় না। তালহা কাছের দরজা ঠেলে সারহাদের কেবিনে প্রবেশ করলো। সারহাদ উল্টো দিকে ফিরে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এসপি তালহা আদিল, প্লিজ টেক এ সিট। তালহা একটা চেয়ার টেনে বসে পড়ে। তালহার চোখে পুলিশি ক্লান্তি, কিন্তু মাথার ভেতর হিসেবের অঙ্ক এখনও ধারালো। নীরবতা ভেঙে প্রথমে তালহা বলল, আমি অবাক হচ্ছি, আপনার অফিসে একটা খুন হয়েছে অথচ আপনি নির্বিকার। আমার তো সন্দেহ হচ্ছে। এইবার সারহাদ নিজের এক্সকিউসিভ চেয়ারখানা ঘুরিয়ে তাকালো তালহার দিকে। দৃষ্টি অদ্ভুত রকমের ঠান্ডা, কণ্ঠ নিরেট। কেমন সন্দেহ অফিসার? তালহা ভনিতা ছাড়াই বলে উঠল, কোথাও খুনটা আপনি করেননি তো? তালহার কথা শ্রবণ হতে ঘর কাঁপিয়ে হেসে উঠল সারহাদ, যেন মজার কিছু শুনেছে। তালহা ভ্রুকুচকে তাকালো তার দিকে। সারহাদ হাসি থামিয়ে তার দিকে এগিয়ে আসে, ফিসফিস করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি করলে না তো ডেড বডি থাকতো আর না তো আপনি এখানে থাকতেন। সারহাদ চৌধুরী কাঁচা কাজ করে না। পরপর ভেসে এলো তালহার কণ্ঠস্বর। তার মানে আপনি বোঝাতে চাইছেন আপনি এসবে অভ্যস্ত? সারহাদ নিজের চেয়ারে হেলান দিয়ে বসল, দৃষ্টি তালহার দিকে, কণ্ঠে কোনো কাঁপুনি নেই। ক্ষমতা কি জানেন? যা অর্জন করতে অনেক রক্ত ঝরাতে হয়, অনেক প্রাণ চাপা দিতে হয়। এই পর্যন্ত কতজনকে চাপা দিয়েছেন? সারহাদের কণ্ঠ শক্ত ও রুক্ষ, নিজের দন্তপাটি পিষে বলল, যতক্ষণ আমার রাস্তায় এসেছে। লাইক অ্যারাউন্ড। তালহার প্রশ্নের বিপরীতে সারহাদ একটা ঠান্ডা হাসি উপহার দিল। ক্রিমিনাল যদি নিজেই তাদের দোষ স্বীকার করতো তাহলে আপনার দরকার ছিল না অফিসার। খুনটা খুব পরিষ্কার, কোনো তাড়াহুড়ি নেই। ভিকটিম জানতো সে মরতে যাচ্ছে। সারহাদ তখন ধীরে কেবিনের ভিতর হাঁটে, তার জুতোর শব্দ পর্যন্ত হিসেব করা। সে থেমে জানালার পাশে দাঁড়ায়, কিন্তু দৃষ্টি শহরের দিকে। খুন মানেই অপরাধ নয়, কখনো কখনো শুধু একটা সমস্যার সমাধান। তালহা ঠান্ডা গলায় বলল, আপনি ডিরেক্টর, আপনার কাজ গল্প বানান, কিন্তু এখানে আমি সত্য খুঁজতে এসেছি। সারহাদ হেসে ফেলল, খুব ছোট হাসি, যেন কেউ ছুরি ঘুষে শব্দ করলো। সত্য? সত্য খুব অস্বস্তিকর জিনিস এসপি। কেবিনে হালকা চাপা নীরবতা নেমে এলো। তালহা ধীরে উঠে দাঁড়ালো, তার চোখ এবার সারহাদের চোখে। রাইট,
এখন আপনি আমাকে আপনার রুমের সিসিটিভি ফুটেজ দেখাবেন। ডোন্ট ওয়ারি, আমার কাছে সার্চ ওয়ারেন্ট আছে। সারহাদ এক মুহূর্ত থামল না, না কথা বাড়ালো, নিজের ল্যাপটপখানা এগিয়ে দিল তালহার দিকে। ঠোঁটে অদ্ভুত বাঁকা হাসি, যেন সে জানতো এটাই হবে। তালহা দেখলো কিন্তু কিছুই খুঁজে পেল না, কারণ ফুটেজে দেখা যাচ্ছে সারহাদ সারাক্ষণ নিজের অফিসেই ছিল। তালহার হাত শক্ত হয়ে এলো, দিয়ে দিল তার ল্যাপটপ, কিন্তু নজর ঘোরাতেই একটা পেন্টিংয়ের ওপর তালহার দৃষ্টি আটকালো। একদম গাঢ় লাল রঙের, মনে হচ্ছে রং এখনও শুকায়নি, কেমন পিচ্ছিল হয়ে আছে রক্তের মতন। কোনো মেয়ের পেন্টিং, কিন্তু চেহারা বোঝা মুশকিল। তালহা এগিয়ে গেল সেই দিকে, হাত বাড়িয়ে ছোঁয়ার আগেই ভেসে এলো রুক্ষ পুরুষালী স্বর। ডোন্ট ডেয়ার অফিসার, আই ডোন্ট লাইক হোয়েন সামওয়ান টাচেস মাই থিংস। তালহা সরিয়ে নিল হাত, তাকালো সারহাদের দিকে। সারহাদ মাথা কাত করলো, তার চোখে সে ভয়ঙ্কর আগুন। তালহা এক চিলতে হাসি সারহাদকে উপহার দিল। আবার আমাদের দেখা হবে বলে দরজার দিকে এগিয়ে গেল। পিছনে সারহাদ ধীরে বলল, খুনি সবসময় লুকিয়ে থাকে না, কখনো সে একদম সামনে দাঁড়িয়ে থাকে অফিসার। দরজা বন্ধ হলো। কেবিনে আবারও নীরবতা। সারহাদের কেবিন থেকে বেরিয়ে নিজের হাতখানা নাকের কাছে এনে শুকলো তালহা। ওই সময় সারহাদের অগোচরে পেন্টিংয়ে একটু হাত লাগিয়েছে, কিন্তু এটা তো রং। তালহা সেটা বলে দেয়ালে একটা ঘুষি মেরে চলে গেল। কিন্তু সারহাদের চোখ সত্যিই কি সে ধোকা দিতে পেরেছে? না, সারহাদের ছোঁয়া ঠিকই দেখেছে। তাই তালহা বেরোতেই সে এসে পেন্টিংটা নামিয়ে নিজের ড্রয়ার খুলে সেখান থেকে একটা ওয়াইনের বোতল বের করে তাতে ঢেলে দিল। নিজের পকেট থেকে লাইটার বের করে তার উপর ফেলে দিল। দাও দাও করে চলে উঠল আগুন সাথে সাথেই। আই টোল্ড ইউ অফিসার, আই ডোন্ট লাইক। শীতল হাড়হিম ধরা সে কণ্ঠস্বর, তারপর এক অট্টহাসি যেন সারা ঘর কেঁপে উঠল। দরজা ঠেলে প্রবেশ করলো তার ডান হাত এজাজ। সারহাদের দৃষ্টি জ্বলন্ত আগুনে। ইটস মাই বেসবল প্লেইং টাইম, গেট রেডি বয়েস। সানিতা এসপির পেছনে দাঁড়িয়ে ডাকলো, এক্সকিউজ মি। এসপি পেছন ফিরে তাকাতেই নজরে আসে সানিতা, একটা লং পিঙ্ক কালার গাউন পরে দাঁড়িয়ে, দেখতে একদম জীবন্ত পুতুলের মতন লাগছে। এসপি ফ্যাল করে তাকায়, তার হাত পেট অলরেডি ফার্স্ট চলছে। এসপি একটা শুকনো ঢোক গেলে এগিয়ে গেল সানিতার দিকে। সানি, তুই এখানে? সানিতা কোনো আগমনী বার্তা ছাড়াই দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল, যার জন্য এসপি মোটেও প্রস্তুত ছিল না। সে দু কদম পিছিয়ে গেল, তার হাত এত জোরে ধুকপুক করছে, সামনে থাকা মানবী নিশ্চিত বুঝতে পারবে। তাড়াতাড়ি সে সরিয়ে দিল রমণীকে, শক্ত কণ্ঠে বলে উঠল, কি করছিস কি? তোর বাপ দেখলে আমাকে উপরে পাঠাবে। সামনের রমণী মুখ ফুলিয়ে বলে ওঠে, তুমি 2 দিন ধরে বাড়ি কেন যাচ্ছ না? সানিতার কণ্ঠে রাগ স্পষ্ট। এসপি মনে মনে ভাবছে, কী অবাক কাণ্ড, বাপ বাড়ি থেকে বের করে আর মেয়ে আফসোস করে, কিন্তু মুখে অন্য কথা। আমি নতুন ফ্ল্যাট নিয়েছি। মুখে অন্ধকার নেমে এলো রমণীর। এসপি বুঝতে পেরে কলা খাকারি দিয়ে বলে ওঠে, বাড়িতে তো যাব, আজকেই যাব। সত্যি? খুশি হয়ে গেল সানিতা। এসপি আর দেরি করলো না, কে জানে কোন সময় আবার কোনটা এসে তার পেছনে লেগে যায়। তারা বেরিয়ে পড়ে চৌধুরী মহলের উদ্দেশ্যে। গিনির লবিতে দাঁড়িয়ে দিহান ও মুসা, কিন্তু দিহান কখন থেকে মুসার কান ঝালাপালা করে ফেলেছে। রোজ রোজ এক কথা দিয়ে ঘ্যান 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 করবে এই ইচিং বিচিং ছেলে। স্যার, আপনার শালি আমাকে দিয়ে দেন না স্যার, আমি আপনার থেকে বেশি ওর খেয়াল রাখবো। বিশ্বাস না হলে একবার বিয়ে দিয়ে দেখুন। আবুর পরিষ্কার জবাব, তুই দিনে 50 বার বললেও আমি দিব না। স্যার, 51 বার বললে দিয়ে দেবেন? আবু কপালে ভাঁজ ফেলে তাকায় তার দিকে। তুই দিনে 151 বার বললেও দিব না, আমি মরে গেলেও দিব না। আবু নিজের নাকের পাটাতন ফুলিয়ে তার দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করলো। এই জন্যই আমার তোর মতো ইচিং বিচিং ছেলেদের একদম পছন্দ না। আবু মুখ ঝামটা মেরে চলে গেল। পিছনে দিহান দাঁত খিচিয়ে বলে ওঠে। এই বলে সে মোবাইল বের করে আবুর কয়েকটা ছবি তুলল, যে এই মুহূর্তে কিছু মহিলা স্টাফদের সাথে বেশ হেসে হেসে কথা বলছে। তার ঠোঁটে ক্রুর হাসি। পাঠিয়ে দিল হবু জানের বড় বোন নাম্বারে, সাথে লিখে দিল, ভাবি দেখুন, উনি এই বয়সে ডিউটি করতে এসে মেয়েদের সাথে ফ্লার্ট করছেন। আমি বারবার নিষেধ করেছি, উনি শোনেননি, বরং বলেছে তোর ভাবি বাড়িতে জানবে না।
ব্যাস কাজ শেষ। মোবাইল পকেটে রেখে দিল। আজকে বাড়িতে গেলে মার খাওয়া নিশ্চিন্ত। ইচিং বিচিং স্যার। আর্চির কালো বিএমডব্লিউটা ধীরে ধীরে রাস্তায় গড়িয়ে পড়ে। শহরের আলো সামনে ছুটে আসে, আবার পেছনে মিলিয়ে যায়। চারিদিকে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। আর্চি স্টিয়ারিং শক্ত করে ধরে, গতি বাড়ায় একদম ফুল স্পিডে। চোখ সামনে, কিন্তু মন পাশে বসা রমণীর দিকে। পাশের সিটে সানা, সিট বেল্ট বাঁধা ছাড়া, ভঙ্গি সোজা। আর যে তাকে আবারও চোখ দিয়ে বেঁধে রেখেছে, কারণ তাকেই ছাড়লেই নেমে যাওয়ার জন্য দরজা ধরে টানাটানি শুরু করে। আর যে এক হাত দিয়ে সানাকে ধরে রেখেছে, আর এক হাতে স্টিয়ারিং সামলাচ্ছে। সানা মনে মনে রেগে ফায়ার। জানালার কাছে শহরের আলো তার মুখে ভেঙে পড়ে, কখনো উজ্জ্বল, কখনো অন্ধকার। সে কথা বলে না, কিন্তু নীরবতাটা তার পক্ষে কথা বলছে। শুধুমাত্র আর্যের সাথে শক্তিতে পেরে উঠবে না বলে চুপ রয়েছে। রোজ রোজ জিম করে যে মাসেলস বানিয়েছে, এগুলো দিয়ে একটা দিলেই সে পৃথিবী থেকে গায়েব হয়ে যাবে। কিন্তু এই নীরবতার সহ্য হলো না সানার। আপনার সমস্যা কি বলবেন আমায়? আর্যে ঘাড় কাত করে একবার তার দিকে তাকালো। কিসের সমস্যা? কিসের সমস্যা জানেন না? যখন তখন এভাবে যেখানে সেখানে আমায় কোলে তুলে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে আসেন কেন আপনি? তার উপর আমাকে এইভাবে বাঁধার মানেটা কি? আর্যে এক হাতে স্টিয়ারিং ধরে সানার দিকে তাকায়। তার চোখে কেমন লাল হয়ে রয়েছে। তুমি কিছু বোঝো? আপনি খাঁটি বাংলায় বলেন, বুঝবো আমি। আর্যে বারবার লুকিং মিররের দিকে তাকাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে তার মায়ের পাঠানো সবগুলো এসইউভি তাদের পেছনে। এগুলো যে সানার উদ্দেশ্যে আসছে সে স্পষ্ট বুঝতে পারছে, কিন্তু এই মেয়েকে সে কীভাবে বোঝাবে? হঠাৎ আর্যে গাড়ির মোড় ঘুরিয়ে অন্য রাস্তায় নিয়ে ব্রেক কষে। এসইউভিগুলো ঠিক মতন ধরতে না পারায় তারা সামনে এগিয়ে যায়। সানার সামনে ছিটকে পড়ার আগে আর্যে নিজের হাত দিয়ে ধরে ফেলে। নিজের সিট বেল্ট খুলে সানার দুই বাহু ধরে ঝাঁকিয়ে চিৎকার করে বলে ওঠে, ওই ছেলেটা আমার সমস্যা। ওই ছেলেটা তোমার আশেপাশে থাকি, এটা আমার সমস্যা। ওই ছেলেটার সাথে তোমাকে দেখলে আমার সহ্য হয় না। এইখানে আমার ছুরির মতো কাঁধে, এটা আমার সমস্যা। Damn idiot. Now you get it? সানার দৃষ্টি অনুভূতিহীন, কণ্ঠ নিরেট, ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি। অথচ আমি আপনাকে রোজ ঈশানীর সাথে দেখতাম। আর্যে ছেড়ে দিল সানাকে, খুলে দিল হাতের টেপ, সিটে হেলান দিয়ে বসে পড়ল। আর্যে হেসে ওঠে, সংক্ষিপ্ত তিক্ত। কিন্তু তুমি আমাকে কখনো বুঝতে পারোনি। আপনি আমাকে বুঝতে দেননি। গাড়ি স্টার্ট দিল আর্যে। তুমি আমার অগোচরে কাঁদতে, বুঝতে দিলে সামনে কাঁদতে, যা আমি সহ্য করতে পারতাম না। সানা ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকালো। বুঝলো না রমণী আর্যে কি বোঝাতে চাইছে। আর্যে নিজের কানে এয়ারপেড গুঁজে আদেশ ছুড়ে জ্যাককে, জ্যাক, ক্লিন দ্য রোড ইন 5 minutes. গাড়ি আবারও তার ছন্দের তালে এগোতে শুরু করলো মুনলাইটের দিকে। গাড়ি এগোতে থাকে নিয়ন আলো, উঁচু বিল্ডিং, দূরের সাইরেন সব ছাড়িয়ে। একই গাড়িতে বসে দুইজন মানুষ, কিন্তু তাদের মাঝখানে এখন শুধু নীরবতা। সানা ব্ল্যাক স্পেসে রেখে আর যে কোথাও চলে গিয়েছে। গভীর রাতে সানা একদম নিশার ঘুমে। তার ঘুম খুব গভীর সবসময়, এতটাই যে ঘুমালে তার পাশে নিউক্লিয়ার বোম ফাটলেও সে টের পাবে কিনা সন্দেহ। হঠাৎ তার রুমের দরজা ঠেলে কেউ প্রবেশ করে। তার শিওরে বসে তীক্ষ্ণ চোখে কেউ তাকে গভীরভাবে কিয়ৎকাল পর্যবেক্ষণ করে। তারপর ঘুমের মধ্যে কেউ তাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে, তার ঘাড়ে মুখ গুজে দেয়। সানা হালকা টের পেয়েও ঘুম এত গভীর, একটু নাড়াচাড়া করে আবারও ঘুমিয়ে পড়ে। সকালবেলার অ্যালার্মের কর্কশ শব্দে সানার ঘুম ভেঙে উঠতেই তার নাকে আসে কফি উডের সাথে ভ্যানিলার কড়া স্মেল খুব কাছ থেকে। সে নিজের নাইট ড্রেসটা নাকের কাছে নেওয়াতে ঘ্রাণ আরও গাঢ় হলো। তার ভ্রু কুঁচকে এলো। তার সাথে প্রায়ই এমন হয়। এটা তো ওই রণবীরের পারফিউম। এটা সকালে দেওয়ার সময় আমার উপর পুরো বোতল ঢেলে দিয়েছে নাকি? তবে এই স্মেলটা তার ভালোই লাগে। সে নাকের কাছে আরও দুবার নিল। একদম নাসার যন্ত্র পর্যন্ত ঢুকে গেল সেই কফি আর ভ্যানিলার স্মেল। কিন্তু ঘড়িতে চোখ পড়তে তার চোখ বড় বড় হয়ে যায়। 8:30। সানা তড়িঘড়ি করে রেডি হয়ে নিচে যায়। নিচে নামতে তার নজরে আসে রওনাক দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে। রওনাক এমন এক ব্যক্তি যে আর্যের সামনেই তাকে সম্মান করে, কিন্তু তার অগোচরে এই লোক বছরে সানাকে বহু কটু কথা শুনিয়েছে। সানা ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে রওনাকের দিকে এগিয়ে গেল। 2 হাত ক্যামেরা ধরার ভঙ্গিতে উঁচিয়ে বলল, 1 মিনিট মিস্টার হোয়াট এভার। রওনাক তার দিকে ভ্রু কুঁচকে তাকালো। সানা মেকি হাসি দিয়ে বলে,
হাইট একদম পারফেক্ট, নাক আরও পারফেক্ট, চোখ নাউজুবিল্লাহ, হাসি আস্তাক ফিরুল্লাহ, বাট চুল সুবাহান আল্লাহ, সাথে কালার মাশা আল্লাহ, আর চেহারা একদম ম্যাচ, সেম সেম উইদাউট ডিফারেন্স। বাহ বাহ বাহ, क्या बात है। রনক বুঝল না। কিসের জন্য ম্যাম? ডঙ্কার 2.0, আই গেট ইট। বুঝল না রনক কার কথা বলছে, তার কণ্ঠে বিস্ময়। ডঙ্কার, এটা আবার কি ম্যাম? এমা, আপনি ছোটবেলায় কিরণমালা দেখেননি? না তো। তাহলে তো আপনার পুরো ছোটবেলায় বৃথা। আচ্ছা যাই হোক, এখানে যে ডঙ্কার আছে না, ঠিক একদম আপনার মতো। ভাবছি কিরণমালা সিজন 2 বেরোলে আপনাকে আমি ডঙ্কারের অডিশনের জন্য সিলেক্ট করব। দাঁড়ান, আমি আপনাকে একটা ছবি দেখাই। রনক উৎসুক দৃষ্টিতে তাকে, যাক, প্রথমবার কেউ তাকে কোনো ক্যারেক্টারের মতন বলছে। সে আকাশকুসুম ভাবনায় নিমজ্জিত, কিন্তু সানার হাতে ধরে রাখা ছবি দেখেই তার চোখ বেরিয়ে আসার উপক্রম। এটা আমি? না, আপনার যমজ ভাই। সানা একদম ওভার কনফিডেন্ট সাথে বলে ওঠে, পছন্দ হয়েছে তাই না? আরে আমি জানতাম আমি একদম সঠিক লোককেই সিলেক্ট করেছি। দুনিয়া ভুল হতে পারে, কিন্তু সানার চোখ কখনোই ধোকা দিতে পারে না। আপনি 100 জনকে জিজ্ঞেস করে দেখুন, 200 জন সাক্ষী দেবে আপনি পিওর ডঙ্কার উইদাউট কপি। রনকের সানার কথায় কোনো খেয়াল নেই। সে সামনের আয়নার দিকে তাকিয়ে হাতে থাকা মোবাইলের ছবির সাথে নিজেকে মেলাতে ব্যস্ত। আমি কোন দিক দিয়ে এর মতো? নাকটা একটু আসছে। না না না, কি ভুলভাল বলছি। নাকও তো আসছে না, ধুর। সানা তড়িঘড়ি করে পার্কিং লটে আসে। বেরোনোর সময় ওই কালনাঙ্গিনীর সাথে দেখা হয়েছে। ঝগড়া ছাড়া কি আর আসা যায় বলেন? এদিকে ঝগড়া করতে গিয়ে আফসোসের জন্য লেট হয়ে গিয়েছে, কিন্তু পার্কিং লটে আসতেই তার চোখ বেরিয়ে আসার উপক্রম সামনে দৃশ্য দেখে। ব্ল্যাক স্পেসের দরজায় দাঁড়িয়ে ঈশানী। সে মডেলিংয়ের জন্য 2 দিন শহরের বাইরে ছিল, আজকে এসেছে। সানা ভ্রুকুটি করে তার দিকে তাকায়, মুখে মেঘে হাসি টেনে বলে ওঠে, মাই ওয়ান অ্যান্ড অনলি কাল নাগিনী, 2 দিন পর পর তুই কোন আকাশ থেকে টপকে খেজুর গাছে আটকাস? কেন, আমাকে মিস করছিলি বুঝি? না, শুধুমাত্র আমার ব্যবসার ঘরে লাল বাতি জ্বলে গিয়েছে তো তাই বলছিলাম। পরপর ঈশানী মুখ বাঁকিয়ে বলে ওঠে, শোন ডাইনি, আমার কোনো ইন্টারেস্ট নেই তোর সাথে কথা বলতে। আর আমার কচু ছিঁড়ে যাচ্ছে তোর সাথে কথা বলার ইন্টারেস্টে। আর তুই তো রোজ সকালে মুখ না ধুয়ে চলে আসিস অন্যের বাড়িতে, লজ্জা শরমের তো একেবারে মাথা খেয়েছিস, আবার ইন্টারেস্টও বলিস? চোরের মার বড় গলা। ভীষণ ইগোহার্ট হলো ঈশানীর। ফুঁসে উঠল সে, আঙুল উঁচিয়ে সানার দিকে তেড়ে এলো। লিসেন ডাইনি, এটা আর্যের বাড়ি। সানা তার কথা কেটে বলে ওঠে, দলিলে আমারও নাম আছে। চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে আবারও বলে, আরে হ্যাঁ, আমি না তোর জন্য একটা পার্টনার খুঁজেছি। তোদের দুজনকে দেখতে একদম রাজজনক মনে হবে, একদম রাবনে বানাদি জোড়ি টাইপস। ডঙ্কার উইথ কালা কালা নাগিন। যা ভেতরে গিয়ে তোর ডঙ্কার বাবা জীবনকে দেখে আয়। ঈশানীকে কিছু বলতে না দিয়ে নিজের কালো চশমাখানা চোখে লাগিয়ে অ্যাটিটিউড নিয়ে ঈশানীর কাঁধে মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে চলে গেল সানা। এদিকে ঈশানীর আগে গিজগিজ করে ভিতরে চলে গেল। ঈশানী ভিতরে আসতেই দেখে রনক এখনও ফোন হাতে নিজের চেহারা মেলাচ্ছে। ঈশানী কপালে ভাঁজ ফেলে তাকে জিজ্ঞেস করে, রওনক, তুমি এখানে কি করছো? রওনক তার দিকে তাকায়। লুক ঈশানী, এই ছবির সাথে আমার কি কোনো মিল আছে? ঈশানী ছবির দিকে তাকাতেই দাঁত বের করে উচ্চ শব্দে হাসি দিল। এইটা কে রওনক? একদম সাদা ভূত। রওনক মুখ কালো করে বলে ওঠে, ম্যাম বলেছে এটা ডঙ্কার, আর এটা নাকি আমার মতো দেখতে। তুমি বলো। রওনক আর কিছু বলার আগে ঈশানী বলে ওঠে, আরে বা, এই ডাইনি তো একদম সত্যিই বলেছে, তুমি তো পুরো এই ডঙ্কার। তার বাক্য সম্পূর্ণ করার আগেই মনে পড়ে গেল সানা তার সাথে রওনকের মিল ঘটিয়েছে। সে চোখ মুখ খিচিয়ে চিৎকার করে ওঠে। সানা হেলে দুলে গুনগুনিয়ে লিফট থেকে নেমে পার্কিং লটে আসে, কিন্তু সামনে তাকাতে তার চোখ বড় বড় হয়ে যায়, কেননা সামনে এসপির হাত পা বাঁধা, তারই গাড়ির ডিকিতে বসা, পাশেই কাইলিন দাঁড়িয়ে। সানার চোখে মুখে চিন্তার ছাপ। সে এসপির দিকে তাকিয়ে এগিয়ে যায়। এসপি মেরা জিগরার দোস্ত, তুই 7 সকালে ডাকাতি হলি কি করে? তোকে কে কিডন্যাপ করে? আর বলা হলো না রমণীর।
তার আগেই একটা বলিষ্ঠ হাত তার পেট পেঁচিয়ে ধরে। সানার পিঠ ঠেকে তার চওড়া বুকে। কানে এলো পুরুষালী হাসকি স্বর। আমি কিডন্যাপ করেছি। সানা আরজির থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তাতে বরাবরের মতোই ব্যর্থ হলো। আরজে তার এত নড়াচড়া দেখে তাকে ঘুরিয়ে সামনে নিয়ে আসলো। এক হাত দিয়ে সানার এক হাত পিছনে নিয়ে কোমর জড়িয়ে ধরলো। খেপে গেল সানা। খোলা এক হাত দিয়ে আরজের কলার টেনে ধরলো, গলার আওয়াজ শক্ত করলো। ওর গায়ে যদি একটা আঁচড় লাগে না, আমি আপনার... তার বাক্য সম্পূর্ণ করার আগেই আরজে আরেক হাত দিয়ে তার মুখ চেপে ধরে। ওয়াইফি, তুমি কি ছেলেটার সাইড নিচ্ছ? সানা এদিকে কথা বলতে না পেরে তার হাতে একটা জোরে কামড় বসিয়ে দেয়, কিন্তু আরজে নির্বিকার চিত্তে তাকিয়ে আছে তার দিকে, চোখের শিরা টান টান। সানার কামড় শেষে সে হাত সরালো। তার হাতে দাঁত অলরেডি বসে গেছে। সানা একটা লম্বা শ্বাস টেনে নিল। পাগল হয়ে গিয়েছেন আপনি? আরজের কণ্ঠ নিচু, হেসে সে বলে উঠল, হ্যাঁ, তুমি আমাকে পাগল বানিয়ে দিচ্ছ। সানা জোরাজোরি শুরু করলো। কি তোর অসভ্য লোক, ছাড়েন আমায়। আরজে আরও কাছে ঝুঁকে এলো সানার, নিজের মুখ গুজে দিল সানার চুলে, টেনে নিল একটা লম্বা শ্বাস, যেন সবটুকু ঘ্রাণ একেবারেই নিতে চাইছে। তার নাসার রন্ধ্র পর্যন্ত চলে গেল কাঁচা গোলাপের কড়া সুবাস। সানার কানের কাছে মুখ নিয়ে নিচু কণ্ঠে বলে ওঠে, এখন আমি অসভ্য তুমি সরিয়ে করে নি, তুমি বললে। তার বাকি কথা মুখেই রয়ে গেল। বের হওয়ার আগেই সানা তাকে দুই হাত দিয়ে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তাদের কথোপকথন দূরে থাকা এসিপি আর কাইলিন না শুনতে পারলেও দেখতে পাচ্ছিল স্পষ্ট। এসপি লাজুক ভঙ্গিতে হেসে মনে মনে বলে, এরা বিবাহিত বলে কি বাচ্চাদের চোখে লাগে না বুঝি? পাশে দাঁড়ানো কাইলিনের দিকেই তাকায়। এই অস্ট্রেলিয়ান হাতির চাইনিজ বাচ্চা, আমার হাত পা বেঁধে নিজে উল্টো দিকে ফিরে আছিস। সামনে বিবাহিত সিন চলছে, আমার চোখ কে ধরবে? তোর বাপ। তাড়াতাড়ি চোখ ধর আমার, আমি পেস্ট্রি রোমান্স দেখতে চাই না। কাইলিনের মুখ থেকে শব্দ বেরোনোর আগে তাদের দুজনের কানে এলো সানার চিৎকার, আপনি এই মুহূর্তে ওকে ছাড়বেন, না হলে আমি আপনার বিরুদ্ধে আমি ল স্টেপস নেব। বুঝলো না আরজে বা কাইলিন। দুজনেই একসাথে বলে ওঠে, ল স্টেপস? আরজের কপালে ভাঁজ গাঢ় হয়। লো স্টেপস মানে? সানা পরপর প্রত্যুত্তরে কিছু বলার জন্য মুখ খোলে। লোকে বল। আরজে হাত দিয়ে তার মুখ চেপে ধরে থামিয়ে দিল। আখারওয়ালা ডায়লগ একদম দিবে না। কেউ না বুঝলেও হাত পা বাঁধা এসপি ঠিকই বুঝেছে। সে এই জামাই বউয়ের কারণে ভীষণ বিরক্তও বটে। তাকে সে 1 ঘন্টা আগে ফ্লাইট থেকে বেরোতেই এই চাইনিজ হাতের বাচ্চা হাত পা বেঁধে রেখেছে, আর এখন এটা ঝগড়া করতে বসেছে। সে খেকিয়ে উঠল। আবে আইনি পদক্ষেপ বলেছে রে, আইনি পদক্ষেপ। আরজির দৃষ্টি ঘুরিয়ে তাকালো সানার দিকে, কণ্ঠে ঝাঁঝ মিশিয়ে বলে ওঠে, ইডিয়েট, একে লিগ্যাল অ্যাকশন বলে। পড়ালেখার সময় কাপড় কাটাকাটি করলে এমনই তো হবে। সানা চোখ বড় বড় করে তাকায়। কাপড় কাটাকাটি মানে? দূর থেকে এসপি আবারও বলে ওঠে, আবে তোকে অপমান করেছে রে, অপমান। রেগে গেল আরজে, আদেশ ছুড়ল কাইলিনকে, কাই, এর মুখে স্কচ টেপ লাগাও। না। সানা আরজের দিকে কোমরে হাত দিয়ে ঘাড় উঁচিয়ে তাকায়। আপনি শর্ত বলেন। বাহ, লাইনে চলে আসলে এত সহজে? বেশি কিছু না, জাস্ট তুমি রোজ আমার সাথে অফিস যাবে এবং আসবে। আর যদি না যাই? আরজের গা ছাড়া জবাব। রোজই কিডন্যাপ হবে। দূর থেকে এসপি চিৎকার করে উঠল, পেস্ট্রি, শুনিস না এর কথা? বেটা যাওরা তো বটে, তার উপর কিডন্যাপারও। তোকে কোথাও নিয়ে নিশ্চিত বিক্রি করে দেবে। আরজে আবারও হাঁক ছুড়ল। কাই, এই 12 ভাতের কাহিনী চেকমেট করে দাও। সানা তড়িঘড়ি করে বলে ওঠে, স্টপ, আমি রাজি। আরজে এগিয়ে এলো 2 কদম সানার দিকে, নিজের খসখসে হাতখানা রাখলো তার মসৃণ গালে, শীতল কণ্ঠে শুধালো, That's like my good wifey. Go, get in the car. আরজের দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করে সানা চলে গেল। আরজে চোখ দিয়ে কাইলিনকে কিছু ইশারা করে সানাকে নিয়ে চলে গেল। কাই এসপির হাত পা খুলতেই এসপি নিজের গাড়িতে উঠে বসে, তারপর গালি ছুড়ে কায়ের দিকে, শালা চাইনিজ সান্ডা কোথাকার, 1 নম্বরে জলহস্তি যুক্ত হাতি। তুই তো অ্যামাজনের সবচেয়ে বড় বড় হাতিগুলোকে পিচ করে দিবি।
তোর বউ তোকে এমন নাচাবে ধুর শালা, তোর কপালে তো বউই জুটবে না। যেই সাইজের বডি বানিয়েছিস, মেয়েরা দেখলে আগেই মিনি সাইজের হাতি ভাববে, পরে মানুষ। শালা তুই। এসপি আর কিছু বলবে তার আগেই কাইলিন এগিয়ে আসে। এসপি তড়িঘড়ি করে জিপ স্টার্ট দেয়, সামনে এগিয়ে আবারও মুখ বের করে বলে ওঠে, কি হলো? আয় না আয়, লাগ আমার পেছনে লাগ। আমি একদম পিওর মধু লাগিয়ে রেখেছি তো। আহো আহো বাতিজা আহো। কাই এগোতেই সে গাড়ি নিয়ে চলে যায়। সারহাদের কেবিনে বসে আছে সানা গত 10 মিনিট ধরে। সারহাদের কেবিনে ঢুকলেই প্রথমেই যেই জিনিসটা চোখে পড়ে তা হলো নীরবতা। আর যে তাকে আরও আধা ঘন্টা আগে নামিয়ে দিয়ে চলে গিয়েছে। গাড়িতে তার সাথে প্রচুর ঝগড়া হয়েছে এসপিকে নিয়ে। আর এদিকে এসপি এখনও আসেনি। সানা জানে নিশ্চিত কোনো মেয়ের সাথে ডেটে গিয়েছে। এই ছেলে তার মামাকে কিছু বলতে না পারলেও মামার অপছন্দের সব কাজগুলো করবে তার মামাকে দেখিয়ে। এতে নাকি তার মামার উপর প্রতিশোধ নেওয়া হয়। আর যে আসুক, এই ছেলের মেয়েগিরি এক থাপড়ে কানের নিচে বাজিয়ে ছোটাবে। সানা আসতেই রত্না তাকে বলেছে সারহাদের কেবিনে যেতে। আর সে আসার পর থেকেই দেখছে সারহাদ ফোনে কারোর সাথে কথা বলেই চলছে। সারহাদ টেবিলের ওপাশে বসে নেই, সে দাঁড়িয়ে আছে জানালার পাশে। পেছনে শহর আর সামনে আয়নার মতন কাছে তার নিজের প্রতিবিম্ব। সারহাদ ফোন কেটে নিজের এক্সক্লুসিভ চেয়ারে বসলো, পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো সানার ওপর। সিমরান, তুমি জানো মানুষকে কখন সবচেয়ে ভালো চেনা যায়? যখন তার আশেপাশে থাকা যায়। সারহাদ হালকা হেসে ওঠে, কণ্ঠ চেপে। যখন তারা ভাবে তাদের ভাগ্য বদলে গেছে। সে ধীরে ঘুরে ঘাড় কাত করে তাকালো সানার দিকে। তার চোখে আজও সেই বরফ ঠান্ডা স্থিরতা। সে স্পষ্ট করে বলল, আই হ্যাভ এ গুড নিউজ ফর ইউ। সানা উৎসুক দৃষ্টিতে তাকায় সারহাদের দিকে। সারহাদ শীতল কণ্ঠে শুধালো, জেবি প্রোডাকশন হাউস আমার পরপর 2টো মুভির জন্য তোমাকে হেড ডিজাইনার হিসেবে সিলেক্ট করেছে। এক মুহূর্তের জন্য সানার চোখে আলো জ্বলে উঠল। তার বিশ্বাসই হচ্ছিল না যেন। সে নিজেকে সামলে প্রশ্ন করলো, আমি? সারহাদ মাথা নেড়ে বলল, হ্যাঁ তুমি। কাল যার সাথে তোমার ডিল হয়েছিল সে মূলত জেবি প্রোডাকশন হাউসের এক্সিকিউটিভ প্রডিউসার ইবনে মির্জা। সে তোমাকে আর্যের আপকামিং মুভি ড্রিম অফ লিবার্টি ও দ্য সাইকো কিলার মুভির হেড ডিজাইনার হিসেবে সিলেক্ট করেছে। সানার মনে যেন বোম ফাটলো। এখন তার খুশিতে লাফাতে ইচ্ছে করছে। এত বড় অফার, কিন্তু আর্যের নামটা শুনে একটু স্মিত হলো সে। তা সারহাদের সামনে প্রকাশ করলো না। সারহাদ ভ্রুকুচকে তার দিকে তাকালো। হোয়াটস রং? আর ইউ নট হ্যাপি? ইটস এ বিগ চান্স ফর ইউ টু চেঞ্জ ইউর লাইফ। সানা হেসে দিল। সত্যিই তো, এটা অনেক বড় সুযোগ। সে কল্পনাও করেনি এমন সুযোগ সে পাবে। ইয়াহ, আই এম হ্যাপি। দেন সাইন দিস কন্ট্রাক্ট পেপার। সানা ধীরে শ্বাস নিল। থ্যাংক ইউ এই সুযোগটার জন্য। সারহাদ চোখ সরালো না। তার কণ্ঠ শান্ত, কিন্তু শব্দগুলো অদ্ভুতভাবে ভারী। এটা সুযোগ না, এটা দায়িত্ব। আর দায়িত্ব সবসময় মূল্য নেয়। সারহাদ বাঁকা হেসে তার দিকে কন্ট্যাক্ট পেপার এগিয়ে দেয়। সানা একটা দম নিয়ে সাইন করে দিল। এমন দিন আজ না হোক কাল তো আসতোই। ওদের সামনে এমনিতেই তাকে আসতেই হতো, কিন্তু এত তাড়াতাড়ি যার জন্য সে প্রস্তুত ছিল না। তার ভাবনার মধ্যে আবারও ভেসে এলো সারহাদের গম্ভীর কণ্ঠস্বর। বাই দ্য ওয়ে, কাল সন্ধ্যায় জেবি প্রোডাকশন হাউসে মুভি সাইনিংয়ের জন্য পার্টি রাখা হয়েছে। সেখানে ফুল ক্রু মেম্বার থাকবে। ওখানে তোমাকেও আসতে হবে। সানা না চাইতেও ওকে বলে দিল, কারণ এটা তার লাইফের প্রথম পদক্ষেপ। সে উঠে দাঁড়ালো। আমি কি যেতে পারি? ইয়া শিওর, বাট একটা কথা মনে রেখো। সানা থেমে পেছনে ফিরে তাকালো। সারহাদ এবার খুব ধীরে বাক্যে আওড়ালো, যেন শব্দগুলো দেয়ালে লেগে থেকে যায়। এই ইন্ডাস্ট্রিতে সব দরজা বাইরে থেকে বন্ধ মনে হয়, কিন্তু আসলে ভেতরে থেকে কেউ না কেউ ধরে রাখে। সানা ভ্রু কুচকালো, বুঝলো না রমণী। এর মানে? সারহাদ একটা ঠান্ডা হাসি দিল। মানে যে মানুষ তোমাকে সুযোগ দেয় সে তোমাকে নজরেও রাখে। কেবিনের বাতাস হঠাৎ ঘন হয়ে এলো। সানা দরজার দিকে হাঁটতে হাঁটতে থেমে গেল। এক মুহূর্ত পেছন না ফিরেই বলল, স্যার আমি ডিজাইন করি পোশাক, কারো অধীনে নিজেকে না। সারহাদের ঠোঁটের কোণে অতি ক্ষীণ এক হাসি ফুটল। সে খুব নিচু স্বরে বলল, আচ্ছা, কিন্তু শেষ পর্যন্ত সবাই কারো না কারো গল্পের অংশ হয়ে যায়। সানা দরজা খুলে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই সারহাদ কাছের দিকে তাকালো, নিজের প্রতিবিম্বের দিকে। সে ফিসফিস করে বলল,
আরে তুমি তো এখন আমার গল্পেই ঢুকে পড়েছো সানাম। ঘরে আবারও নীরবতা নেমে এলো। সারহাত নিজের চেয়ারে মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে পড়ে। তার ঠোঁটের কোণে হাসির রেখা। সানাম সানাম সানাম। সানা আর্যের কথা অমান্য করে এসপির সাথে শপিংয়ে এসেছে কালকের পার্টির জন্য শপিং করতে, কিন্তু মল থেকে বেরোতেই নজরে আসে কেউ তাদের গাড়িতে স্ক্র্যাচ ফেলে দিয়েছে। সানা খেকিয়ে ওঠে। কার এত বড় সাহস? কে গাড়িতে ধাক্কা দিয়েছে? সামনের ছেলেগুলো হেসে ওঠে। সেখান থেকে তাদের লিডার এগিয়ে আসে। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।